নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। গণশত্রু কে? বাংলাদেশের মানুষ কাকে গণশত্রু বলে মনে করছেন এই মুহূর্তে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নাকি অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা নোবেলের শান্তি পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনূস? আমি আপনাদের মতামতই জানতে চাইব। আপনারা কাকে মনে করেন যিনি বাংলাদেশের গণশত্রু? দেখুন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে 1996 থেকে 2001, তারপরে 2009 থেকে 4 অগাস্ট 2024 পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। তার আমলে বাংলাদেশ পিছিয়ে পড়া অর্থনীতির দেশ থেকে উন্নয়নশীল অর্থনীতির দেশের তকমা পেয়েছিল। এমনকি কোভিডের সময় হাতে গোনা যে কয়েকটি দেশ 4% জিডিপি ধরে রাখতে পেরেছিল, তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশের উন্নয়ন অনেকের কাছে কেস স্টাডি হয়েছিল। শেখ হাসিনা বাংলাদেশে পরিকাঠামো ক্ষেত্রে উন্নতির চেষ্টা করেছিলেন, বস্ত্র শিল্প থেকে যাতে বিদেশি মুদ্রা আয় হয় তার ব্যবস্থা করেছিলেন, এবং পরিকাঠামো ক্ষেত্রে উন্নতি করেছিলেন, এবং একই সঙ্গে 1 কোটি মানুষকে বিনামূল্যে সরকারি পরিষেবার আওতায় এনেছিলেন। শেখ হাসিনার দাবি, তার আমলে বিদেশি মুদ্রার ভান্ডার পর্যাপ্ত ছিল, মানুষ দুবেলা অন্তত খেতে পেত, মানুষের আয় এখন যে আছে তার থেকে বেশি ছিল। কিন্তু তার বিরোধীরা বলেন যে শেখ হাসিনা যে সমস্ত তথ্য দিচ্ছেন সেই তথ্যগুলো মনের মাধুরী মিশিয়ে তৈরি করা। তার আমলে বাংলাদেশে ব্যাপক আর্থিক লুটতরাজ হয়েছে, গণতন্ত্রের ছিল না, নির্বাচনের নামে প্রহসন হয়েছে, এবং বিরোধী কণ্ঠস্বরকে শেখ হাসিনা বন্ধ করেছেন, দমন পীড়ন করেছেন, প্রতিবাদী কণ্ঠস্বরকে গুম করেছেন। তাই অনেকে তাকে বাংলাদেশের কসাই বা গুম জননী বলে অভিহিত করে। এবার আসুন প্রফেসর ইউনূসের কথায়। ইউনূস অনেকদিন ধরেই চক্রান্ত করছিলেন যে শেখ হাসিনার রেজিমকে কিভাবে টপল করা যায়। অবশেষে তিনি সাফল্য পেয়েছিলেন। হঠাৎ করে তিনি অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা হননি। একটা পরিকল্পিত চিত্রনাট্য চূড়ান্ত পর্যায়ে গিয়ে ইউনূসকে মুখ্য উপদেষ্টা হিসাবে বাংলাদেশে বসিয়েছিল। আমেরিকার ডিপ স্টেটের সহায়তায়, সোরসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন এবং ইলন মাস্ক বলেছেন না, ইউএস এড $29 মিলিয়ন দিয়েছিল বাংলাদেশকে, স্ট্রেংথেনিং দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। এই $29 মিলিয়ন কিন্তু বাংলাদেশের সরকার পায়নি, শেখ হাসিনার সরকার পায়নি। কারা পেয়েছিল? শোনা যায় কিছু এনজিও, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা, তাদের মাধ্যমেই এই টাকাগুলো চ্যানেলাইজ হয়েছিল। এই টাকায় অভ্যুত্থানকে সংগঠিত করা হয়েছে, অস্ত্রশস্ত্র কেনা হয়েছে, এইসব অভিযোগ আছে। কিন্তু নোবেলের শান্তি পুরস্কার জয়ী প্রফেসর ইউনূস বাংলাদেশের অবস্থাটা কি করলেন? 17 ফেব্রুয়ারি বাংলাদেশের একটি প্রথম সারির দৈনিকে খবর বেরিয়েছে, বাংলাদেশি নাগরিকরা তাদের নাগরিকত্ব সারেন্ডার করে বিদেশের নাগরিকত্ব নিচ্ছে। 71% বিদেশি বিনিয়োগ কমেছে, 122টা বস্ত্র শিল্পের কারখানা বন্ধ হয়েছে, মুদ্রাস্ফীতি 13%। ওদের বিদ্যুৎ উপদেষ্টা বলেছেন এই তো গরম আসছে, এসি যেন 26-এর নিচে না চালানো হয়, 26-এর নিচে চালানো হলে সেটা অপরাধ বলে বিবেচিত হবে। এই মর্মে তার নাকি নোটিশও জারি করবেন। যে বিদেশি মুদ্রার ভাড়ার আছে সেই বিদেশি মুদ্রা দিয়ে আমদানির খরচ মেটাতেই চলে যাচ্ছে। IMF $65 কোটি চতুর্থ কিস্তি ঋণ বাবদ দেবে বলেছিল, এখন তারা দোনামোনা করছে। এরকম বৈদেশিক সাহায্য অনেক বন্ধ হয়েছে। এবং সামনে রমজান মাস, খাদ্যপণ্যের এই রকম
মূল্যবৃদ্ধি বাংলাদেশের মানুষকে শঙ্কিত করে তুলেছে যে মোটা ভাত কাপড়ের সংস্থান কি তারা করতে পারবেন। তার উপর যদি বিদ্যুতের ঘাটতি লাগাম ছাড়া হয় তাহলে এই গরমে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল লোডশেডিং এর কবলে পড়বে। তার উপর দেখুন কি কি হচ্ছে, মাজার ভাঙচুর, বাউল আখড়া ভাঙচুর, 21-এর বইমেলায় তসলিমা নাসরিনের নিষিদ্ধ নয় এমন একটা বই বিক্রি হচ্ছিল, তখন সেখানে তৌহিদি জনতা নামে মৌলবাদীরা হামলা চালায়। একটি স্বেচ্ছাসেবী সংস্থা 21-এর বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিলি করছিল সচেতনতার জন্য, সেটাও নাকি ইসলাম বিরোধী। বসন্ত উৎসব বন্ধ, নাট্য উৎসব বন্ধ, শিল্পকলা একাডেমিতে নাটক মঞ্চস্থ হচ্ছে না, সনাতনীদের উপর আক্রমণ নেমে আসছে, ধর্মীয় স্থান আক্রান্ত হচ্ছে এবং মুক্ত মনাদের হুমকি দেওয়া হচ্ছে যে কণ্ঠ বন্ধ না করলে তাদেরকে কোতল করা হবে। এবং ইউনূস সরকার দাগী জঙ্গিদের জেল থেকে মুক্তি দিয়েছে। তার মধ্যে অনেক জঙ্গি সংগঠন আছে, তার মধ্যে উল্লেখযোগ্য জসিমউদ্দিন রহমানি, আনসারুল্লাহ বাংলার প্রধান। পুলিশের অস্ত্রাগার থেকে বিপুল অস্ত্র লুট হয়েছে, সেই অস্ত্র ফেরত পাওয়া যায়নি। ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন না প্রচুর বিদেশি বিনিয়োগ এনে তিনি বাংলাদেশকে ভরিয়ে তুলবেন, বাংলাদেশ এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে যাত্রা শুরু করবে, তার হাত ধরে কাজ করা হচ্ছে। বাংলাদেশ যেখানে ছিল তার থেকে অনেক ধাপ পিছনে গেছে এবং বাংলাদেশকে তার আগের অবস্থায় ফিরতে হলে কম করে 3 থেকে 4টে প্রজন্মকে অপেক্ষা করতে হবে। নির্বাচন কবে হবে কেউ জানে না। ছাত্ররা দল তৈরি করছে, সেই দলের মুখ কে হবেন তা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে বিরোধ হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্রদের একটা অংশ আলাদা সংগঠন তৈরি করেছেন। বিভিন্ন জায়গায় বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের সঙ্গে জামাতের ছাত্র সংগঠন, ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা সম্মুখ সমরে নেমেছে। খুলনায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, এরকম ঘটনা বাংলাদেশ জুড়ে ঘটছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আইন শৃঙ্খলা বলে কিছু নেই। এই যে প্রফেসর ইউনূসের আমন্ত্রণে রাষ্ট্রপুঞ্জের হিউম্যান রাইটস কমিশন এসেছিল, তো 114 পাতা রিপোর্ট দিয়েছে। তারা অনেক কথা বলেছে, শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খামালকে অভিযুক্ত করেছে। কিন্তু সেই রিপোর্ট যখন প্রকাশ হয়েছে তখন দেখা যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর কোনো বক্তব্য নেই এবং জামাতের কোনো বক্তব্য নেই। তাহলে বোঝা যাচ্ছে যে জামাত এবং সেনাবাহিনী কমিশনের সামনে মুখ খুলতে চায়নি। তার মানে এই রিপোর্ট অসম্পূর্ণ। সেনাবাহিনীর বক্তব্য যদি না থাকে, জামাত বলছে আমরা অভ্যুত্থানের প্রথম সারিতে ছিলাম, কিন্তু তারা কোনো বক্তব্য জানায়নি কমিশনের সামনে। তাদের এই অনুপস্থিতি অনেক প্রশ্নের জন্ম নিচ্ছে। তার উপর তো তীব্র ভারত বিরোধিতা আছে। ভারত থেকে পেঁয়াজ যাবে, আলু যাবে, চাল যাবে, বিদ্যুৎ যাবে, কিন্তু ভারত বিরোধিতা বন্ধ হবে না। তাহলে ইউনূস সরকার বাংলাদেশের মানুষকে মিথ্যা স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্ন তারা পূরণ করতে পারেনি, প্রতিশ্রুতি রাখতে পারেনি। 2024-এর 5ই আগস্টের আগে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যা ছিল তার থেকে অনেক খারাপ হয়েছে এখনকার পরিস্থিতি। তাহলে আপনারাই ঠিক করুন, আমি যে তথ্যগুলো বললাম এই তথ্য কি আমার আকাশ কুসুম কল্পনা? আমি কি মনের মাধুরী মিশিয়ে প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় তুলছি? না, কাঠগড়ায় তুলছি না, আমার সেই ইচ্ছাও নেই। অনেকে বলেন আপনারা ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলছেন না, বাংলাদেশ নিয়ে কথা বলছেন। তার কারণ আছে, বাংলাদেশ আমাদের প্রতিবেশী। 4000 কিলোমিটারের উপর দীর্ঘ সীমান্ত ভারত বাংলাদেশে, পশ্চিমবঙ্গে 2000 কিলোমিটারের উপর। অনেক জায়গায় এখন ফেন্সিং হয়নি, আনম্যান্ড। বহু জায়গা দিয়ে জঙ্গি জিহাদিরা ঢুকছে। আইএসআই ডিজি বাংলাদেশ ঘুরে গেছেন। লালমনিরহাটের কাছে পরিত্যক্ত এয়ারস্ট্রিপ আছে, সেখানে বাংলাদেশ বিমান বাহিনী একটা বিমান ঘাঁটি তৈরি করবে। পাকিস্তান
বিমান বিক্রি করবে। লালমনিরহাটের অদূরেই আমাদের চিকেন নেক। আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানি ভারতকে রক্তাক্ত করার হুমকি দিয়েছেন। প্রধান উপদেষ্টার মুখ্য অ্যাডভাইজার মাহফুজ আলম ভারতের একটা অংশ নিয়ে নতুন বাংলাদেশের ম্যাপ তৈরি করেছে এবং সেটা সে সমাজ মাধ্যমে দিয়েছিল। তা এই যখন পরিস্থিতি, আমরা উদ্বিগ্ন না হইতে পারি না। বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু বাংলাদেশের মাটিতে এই যে জঙ্গিবাদের চাষাবাদ হয় সেটা তো আমরা সহ্য করব না। পাকিস্তান জানে যে কিভাবে সার্জিক্যাল স্ট্রাইক করতে হয়। এই যে ওমানে ইন্ডিয়ান ওশান কনফারেন্স হলো, ইন্ডিয়া ফাউন্ডেশন যার কর্ণধার RSS ইডিওলগ রাম মাধব, বোধহয় 50টার কাছাকাছি দেশে পার্টিসিপেশন ছিল, সাউথ আফ্রিকা, ব্রাজিল, কেনিয়া, কিন্তু পাকিস্তানকে ডাকা হয়নি। ওমান পাকিস্তানের কন্টিগুয়াস, গাজার থেকে মাসকাটে পৌঁছতে 8 ঘন্টা লাগে। ওমান মুসলিম দেশ, তাহলে মুসলিম বিশ্বে ভারত পাকিস্তানকে একঘরে করে দিয়েছে। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের একটা সোনালী অধ্যায় ছিল, আশা করি সেই সম্পর্ক ফিরে আসবে। এখন সম্পর্ক মোটেই মসৃণ নয়, কারণ অন্তর্বর্তী সরকারকে পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি আমরা দিইনি। যতক্ষণ না পর্যন্ত সেখানে একটা নির্বাচিত সরকার গণতান্ত্রিকভাবে আসীন হবে, ততক্ষণ পর্যন্ত সেই সরকারকে পূর্ণ স্বীকৃতি ভারত সরকার দেবে না। তাহলে 5ই আগস্টের পরে 7 মাস কেটে গেল। প্রফেসর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এখন যে অবস্থায় আছে সেটাকে আপনারা কি মনে করেন? আগের অবস্থাই ভালো ছিল, নাকি বর্তমানে যে অবস্থা হয়েছে বাংলাদেশে সেটাই আপনাদের কাছে গ্রহণযোগ্য? তাহলে গণশত্রুকে 18 কোটি বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কে ছিনিমিনি খেলেছেন? শেখ হাসিনা না প্রফেসর ইউনূস? আপনাদের মতামত জানতে চাই, কমেন্ট বক্সে লিখবেন যে কাকে আপনারা মনে করেন বাংলাদেশের মানুষের গণশত্রু, যারা বাংলাদেশের মানুষকে চরম বিপর্যয়ের মধ্যে ফেলেছেন এবং উন্নয়নশীল বাংলাদেশকে 3টে প্রজন্ম পিছিয়ে দিয়েছেন। পিছিয়ে পড়া দেশের তকমা আবার লাগবে বাংলাদেশের গায়ে। এবং গণতান্ত্রিক বাংলাদেশ ছিল, ধর্মনিরপেক্ষতা ছিল, কিন্তু এখন সেখানে আইসিসের পতাকা নিয়ে রাজপথে হেঁটে বেড়ানো যায়, নিষিদ্ধ হিজবুত তাহরীর সভা করে, একটা ইসকন দল ধৈরা ধৈরা জবাই কর এই স্লোগান দেখা যায়। 32 নম্বর ধানমন্ডি ভারতীয় উপমহাদেশের এক ঐতিহাসিক নিদর্শন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, পুলিশ এবং সেনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এগুলো আমরা দেখেছি। এরপরে যদি আমরা বলি যে বাংলাদেশ ধীরে ধীরে জঙ্গি রাষ্ট্রের দিকে হাঁটছে, আফগানিস্তানের হওয়ার পথে বাংলাদেশ, স্লোগান উঠেছিল না, আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগানিস্তান। তাহলে আফগানিস্তানের তালিবান যেভাবে দেশ শাসন করে, আমাদের পড়শি বাংলাদেশও কি সেই পথেই হাঁটবে? এই প্রশ্নগুলো উঠছে। এই প্রশ্নের জবাব আমার কাছে নেই, কিন্তু যে যে ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশে তাতে আমাদের উদ্বেগ বাড়ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বাংলাদেশের দায়িত্ব দিয়েছেন। এতে অনেকে দেখলাম বাংলাদেশের লোকজন বলছে বাংলাদেশ কি আমেরিকার অংশ? ডোনাল্ড ট্রাম্পকে নরেন্দ্র মোদীকে দায়িত্ব দেবার বিষয়টাকে একটু ক্ল্যারিফাই করি। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে তাদের লড়াই, সেই লড়াইয়ে ভারত তাদের সঙ্গী। তো এই বাংলাদেশে এখন র্যাডিক্যাল ইসলাম ডালপালা মেলেছে, জঙ্গিদের ধাত্রীভূমি হয়েছে, বহু জঙ্গিকে ছেড়ে দিয়েছে ইউনূসের সরকার, অনেকে কারাগার ভেঙে পালিয়ে গেছে, তাদেরকে ধরার কোনো চেষ্টা হয়নি, অস্ত্র লুট হয়েছে, নিয়মিত ভারত বিরোধী হুঙ্কার ছাড়া হচ্ছে, ওয়াজ মেহফিলে বিদ্বেষ প্রচার করা হচ্ছে। তাহলে এগুলো জঙ্গি রাষ্ট্র হওয়ার পূর্ব লক্ষণ। এবং র্যাডিক্যাল ইসলাম যে ওখানে খুব সক্রিয়, তৌহিদি জনতা নামক যারা ভাঙচুর করে, সবকিছুকেই বলে তারা ইসলাম বিরোধী,
তাদের হাতেই এখন কিন্তু মূল নিয়ন্ত্রণ, এবং অন্তর্বর্তী সরকার তাদেরকে দমন করার জন্য কোনো পদক্ষেপ দিচ্ছে না। মাঝে মধ্যে একটা বিবৃতি দেয়, এগুলো সহ্য করা হবে না, কঠোর ব্যবস্থা নেওয়া হবে, বাংলাদেশ রাষ্ট্রকে ব্যর্থ পরিণত করার যে কোনো চক্রান্তকে রক্ষা হবে, বিবৃতি সার কোনো পদক্ষেপ হয় না। তাই র্যাডিকাল ইসলাম বাংলাদেশে ডালপালা মেলেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। সেই র্যাডিকাল ইসলাম বিশ্ব শান্তির পক্ষে বিপজ্জনক। তাই র্যাডিকাল ইসলামকে মোকাবিলা করতে ভারত এবং আমেরিকা একসঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। তাই নরেন্দ্র মোদী বাংলাদেশের বিষয়টা দেখবেন বলে ডোনাল্ড ট্রাম্প বলেছেন। এবং আমরা বাংলাদেশের মানুষ যারা আমার চ্যানেল দেখেন এবং এখানকার যারা দেখেন তাদেরকে বলি যে র্যাডিকাল ইসলামকে আমরা সমূলে উৎপাটিত করব। ভারতীয় উপমহাদেশ থেকে তো করবই, বাকির কথা বলতে পারবো না। আমাদের পড়োশী বাংলাদেশে জঙ্গিবাদ লালন পালন করা হবে, সেটা ভারতবর্ষ চোখ বুজে দেখবে না।